যে দেশকে আমরা দেখি কাচের মতো ঝকঝক স্কাই স্ক্র্যাপার, বুলেট ট্রেন আর ফিউচারিস্টিক সিটির দেশ হিসাবে, সেই দেশের ভেতরই যদি লুকিয়ে থাকে এমন এক সিস্টেম যা জন্মের মুহূর্তেই ঠিক করে দেয় আপনার ভবিষ্যৎ। হ্যাঁ, আর এই বিষয়টা নিয়ে হঠাৎ করেই ভারতীয় সোশ্যাল মিডিয়াতে এমন এক ঝড় উঠেছে, যে বিষয় নিয়ে চীনের সরকারি মিডিয়াকেও প্রকাশ্যে প্রতিক্রিয়া দিতে হয়েছে। আসলে কি ঘটেছে চলুন দেখে নেওয়া যাক। গত কয়েক মাসে সোশ্যাল মিডিয়াতে একটা প্রশ্ন বারবার সামনে এসেছে, চায়নাতে কি সত্যি কোনো কাস্ট লাইক সিস্টেম আছে? অনেকেই বলেছে এটা শুধু প্রোপাগান্ডা, আবার অনেকে বলেছেন না, বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে তার চেয়ে অনেক বেশি কমপ্লিকেটেড। কারণ এখানে গল্পটা শুধু ইতিহাসের নয়, এটা আজকের চীনেরও গল্প। আমরা সাধারণত যখন চায়নাকে দেখি তখন দেখি সাংহাইয়ের স্কাইলাইন, বেজিংয়ের বিশাল রাস্তা, সেনজেনের টেকনোলজি হাব। কিন্তু একটা দেশের আসল চেহারা কি শুধু তার সবচেয়ে ধনী শহরগুলো দেখেই বোঝা যায়, নাকি গল্পের আরেকটা অংশ আছে যেটা খুব কম মানুষ দেখতে পায়? চীনের ইতিহাস গেলে দেখা যায় বহু শতাব্দী ধরে সেখানে একটা সোশ্যাল হায়ারকি সিস্টেম চলছিল। সমাজকে আলাদা স্তরে ভাগ করার ধারণা সেখানে নতুন ছিল না। সেখানে সমাজকে প্রধানত 4টি বড় শ্রেণীতে ভাগ করা হতো। সবার উপরে ছিল সি, অর্থাৎ স্কলার, অফিসিয়ালস এবং শিক্ষিত প্রশাসনিক শ্রেণী। তাদের ছিল সবচেয়ে বেশি সম্মান, কারণ তারা রাষ্ট্র পরিচালনা করত, সম্রাট প্রশাসনের সঙ্গে যুক্ত থাকত, আর এরা সাধারণত নিজেদের কাস্টের মধ্যেই বিয়ে করত। তাদের নিচে ছিল নং, অর্থাৎ কৃষক। কৃষকদের সম্মান দেওয়া হতো কারণ তারা খাদ্য উৎপাদন করত। এরপর আসতো গং, অর্থাৎ ক্রাফটসম্যান বা কারিগর, যারা ঘর বাড়ি বানাতো এবং যন্ত্রপাতি তৈরি করত এবং প্রয়োজনীয় সরঞ্জাম উৎপাদন করত। আর একদম নিচে ছিল সাং, অর্থাৎ ব্যবসায়ী আর বণিক শ্রেণী, মার্চেন্ট আর ট্রেডার। আজকের পৃথিবীতে যেখানে ব্যবসায়ীরাই প্রায়শই সবচেয়ে ধনী প্রভাবশালী, সেখানে প্রাচীন কনফুসিয়ান চিন্তাধারায় তাদের মর্যাদা তুলনামূলক কম ছিল, কারণ তার থিঙ্কিং ছিল বেশি অর্থ, বেশি টাকা ইনকাম করা ঠিক নয়, তাই তাদের সামাজিক মর্যাদাও কম হওয়া উচিত। তবে আসল বিতর্ক শুরু হয় আধুনিক চায়নাকে ঘিরে। তাত্ত্বিকভাবে ক্লাস ডিফারেন্স শেষ করার কথা বললে তারাই এমন একটি সিস্টেম তৈরি করে যা আজও বিশ্বের সবচেয়ে বিতর্কিত সোশ্যাল কন্ট্রোল মেকানিজমের একটি। কারণ আজকের চীনে এমন একটি অদ্ভুত ব্যবস্থা আছে যার নাম হুকৌ সিস্টেম। শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এই একটি ডকুমেন্ট লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করে। ধরুন, একটা শিশু সাংহাইতে জন্মাল, আরেকটি শিশু জন্মালো চীনের কোনো দূরবর্তী গ্রাম। দুজনই এক দেশের নাগরিক, কিন্তু তাদের সুযোগ সুবিধা কি একই? এখানেই আসে হুকৌ। এটাকে অনেক গবেষক ইন্টারনাল পাসপোর্ট বলেও বর্ণনা করেছেন। অর্থাৎ আপনি দেশের ভেতরেই আছেন, কিন্তু আপনার জন্মস্থান আপনার ভবিষ্যতের দরজা কতটা খুলবে বা বন্ধ করবে সেটা অনেকটাই নির্ধারণ করতে পারে। চীনের গ্রাম অঞ্চল থেকে কোটি কোটি মানুষ শহরে কাজ করতে আসে। তারা ফ্যাক্টরি চালায়, তারা কনস্ট্রাকশন সাইটে কাজ করে, নতুন নতুন শহর গড়ে তোলে, কিন্তু অনেক ক্ষেত্রে তারা সেই শহরের পূর্ণ সুবিধা পায় না। ভাবুন, আপনি 15 বছর ধরে একটি শহরে কাজ করছেন, আপনার শ্রমে আকাশ ছোঁয়া বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু আপনার সন্তানের স্কুল, আপনার হেলথ কেয়ার, আপনার সোশ্যাল বেনিফিটস সব কিছু এখনও আপনার গ্রামের রেজিস্ট্রেশনের সঙ্গে জড়িয়ে আছে। অর্থাৎ সেই সমস্ত সুবিধা আপনি বা আপনার ফ্যামিলি সেই গ্রামে পাবেন। একবার নিজেকে তাদের জায়গায় রেখে দেখুন, কেমন লাগবে বিষয়টা। কারণ চায়নাতে গ্রাম ও শহর ন্যাশনাল আইডেন্টিটি আলাদা আলাদা, আর ঠিক এই কারণে হুকৌ নিয়ে এত আলোচনা। সমর্থকরা বলেন এই সিস্টেম না থাকলে বড় শহরগুলোর উপর প্রচণ্ড চাপ পড়তো, ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়তো, জনসংখ্যার চাপ সামলানো কঠিন হয়ে যেত। কিন্তু অনেক গবেষকেরা বলেন এতে রুরাল আর আরবান চায়নার মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে, এবং বাস্তবতা সেটাই যে যেখানে জন্মায় সেই হিসাবে সুযোগের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়। আর এরকম ইন্টারনাল পাসপোর্ট শুধু চায়নাতে নয়, বিভিন্ন কান্ট্রিগুলোতে দেখা যায়, কিন্তু বেশিরভাগ দেখা যায় সেগুলো ভিয়েতনাম, রাশিয়া, সাউথ কোরিয়ার মতো কোনো কমিউনিস্ট কান্ট্রি। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ এর সঙ্গে জড়িয়ে গেছে আর একটি বড় বিষয়, ইনফরমেশন ওয়ারফেয়ার। গত কয়েক বছরে সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে বিপুল পরিমাণ নেগেটিভ কন্টেন্ট ছড়ানো হয়েছে।
অনেক সময় ভারতীয় শহরগুলোর পুরনো ভিডিও কখনো ভুয়ো তথ্য, কখনো অন্য কোনো দেশের ভিডিও দেখিয়ে সেটা ভারতের বলা, আবার কখনো কনটেক্সট ছাড়া ফুটেজ ব্যবহার করে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হয়েছে। অনেক দেরি করে হলেও এর জবাব ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এবার চীনের অভ্যন্তরীণ সমস্যাগুলো তুলে ধরা শুরু করেছে। ভারতীয়দের মাত্র 199 টাকার একটি সাধারণ ইন্টারনেট রিচার্জ কিভাবে চীনের বিলিয়ন ডলার ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যের যুদ্ধকে মাটিতে নামিয়ে আনতে পারে। গত কয়েক সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় এমন একটা ঘটনা ঘটেছে যা গ্লোবাল জিওপলিটিক্স এবং সাইবার ওয়ারফেয়ারের ইতিহাসে দৃষ্টান্তমূলক। চীনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস হঠাৎ করেই রীতিমতো প্যানিক মোডে চলে গেছে। তারা লম্বা লম্বা আর্টিকেলস ছাপিয়ে বলছে ভারতের ইন্টারনেট ইউজাররা আমাদের বদনাম করছে, আমাদের এখানে কোনো কাস্ট সিস্টেম বা জাতিভেদ প্রথা নেই। কিন্তু প্রশ্ন হলো, সত্যি যদি নেই তাহলে যে চীন এতদিন তাদের চকচকে সাংহাই শহরে আর বুলেট ট্রেনের ছবি দেখিয়ে গোটা বিশ্বকে চমকে দিত, তারা আজ সাধারণ ভারতীয় নেটিজেনদের ভয়ে এতটা ডিফেন্সিভ কেন? তাই ভারতের ইন্টারনেট ইউজারদের জন্য হুকোই সিস্টেম, রুরাল পভার্টি, মাইগ্রেন্ট ওয়ার্কার আরও বিভিন্ন ইস্যুস নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাই ভারতের ইন্টারনেট ইউজারদের জন্য এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অনেক ভারতীয় সোশ্যাল মিডিয়া ইউজার দাবি করতে শুরু করেন যে বিশ্ব শুধু চায়না এর সবচেয়ে চকচকে অংশটাই দেখে, কিন্তু গ্রাম অঞ্চলের বাস্তবতা খুব কম আলোচিত হয়। তারপর শুরু হয় ভিডিও পোস্ট, মিম ডকুমেন্ট আর একের পর এক আলোচনা। ফলে বিষয়টা ধীরে ধীরে সোশ্যাল মিডিয়াতে ডিবেট থেকে ইমেজ ব্যাটেলে পরিণত হয়। একদিকে কোটি কোটি ইন্টারনেট ইউজার, অন্যদিকে রাষ্ট্রের ভাবমূর্তি। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই পুরো ঘটনা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা যখন কোনো দেশকে বিচার করি তখন কি শুধু তার স্কাই স্ক্র্যাপার্স দেখি, নাকি তার গ্রামের মানুষদের জীবনও দেখি? আমরা কি শুধু জিডিপি দেখি, নাকি সুযোগের বন্টনও দেখি? কারণ সত্যিটা হলো, অসমতা শুধু এক দেশের সমস্যা নয়, পৃথিবীর প্রায় সব সমাজেই কোনো না কোনো রূপে ইনইকুয়ালিটি দেখা গেছে। কোথাও অর্থনৈতিক, কোথাও সামাজিক, কোথাও রাজনৈতিক। আর চায়নার হুকো বিতর্কও শেষ পর্যন্ত সেই বড় প্রশ্নটার দিকে আমাদের নিয়ে যায়। একজন মানুষের ভবিষ্যৎ কি তার পরিশ্রম ঠিক করবে, নাকি তার জন্মস্থান? ভারত ও চীন দুই দেশকেই নিজেদের বাস্তব সমস্যাগুলো স্বীকার করতে হবে। কারণ শক্তিশালী রাষ্ট্র হওয়ার অর্থ শুধু উঁচু ভবন তৈরি করা নয়, বরং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। ভারতের ক্ষেত্রে একটা বড় পার্থক্য হলো, ভারতের নাগরিক যে কোনো রাজ্যে গিয়ে বসবাস, কাজ এবং পড়াশোনা করতে পারে। কোনো ইন্টারনাল পাসপোর্ট সিস্টেম নেই। এটি ভারতের ফেডারেল ডেমোক্রেসির একটি গুরুত্বপূর্ণ শক্তি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নের উত্তর কি? চীনে কি ভারতের মতো ঐতিহাসিক কাস্ট সিস্টেম ছিল? সম্পূর্ণ একই রকম নয়, কিন্তু ছিল। সোশ্যাল হায়ারার্কি ছিল। আর আজকের দিনে চীনে এমন একটা হুকো সিস্টেম রয়েছে যা জন্মস্থান অনুযায়ী মানুষের সুযোগ সুবিধার মধ্যে বড় পার্থক্য তৈরি করে। আজ চায়না ধীরে ধীরে এই সিস্টেমের কিছু পরিবর্তন আনছে। কিছু শহরে নিয়ম শিথিল হয়েছে, কিছু সীমাবদ্ধতা কমানো হয়েছে, কিন্তু তাতে যে সমস্যা তার সমাধান হয়নি, এবং চায়না ইন্টেনশনালি সেটা চায়ও না। কারণটা হলো তাদের এই হুকো সিস্টেমের জন্য তৈরি হওয়া চিপ লেভেল। কিন্তু বিতর্ক এখনো শেষ হয়নি, কারণ যতদিন পর্যন্ত কোটি কোটি মানুষ মনে করবে যে সুযোগ সবার জন্য সমান নয়, ততদিন এই প্রশ্নটা বেঁচে থাকবে। আর হয়তো এটাই পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ঝকঝকে স্কাইলাইনের আড়ালে প্রতিটা দেশেরই একটা অদৃশ্য বাস্তবতা থাকে। প্রশ্ন শুধু একটাই, আমরা কি সেটা দেখতে প্রস্তুত? কিন্তু এই বিতর্ক আমাদের আরেকটি বড় শিক্ষা দেয়। সোশ্যাল মিডিয়ার যুগে ন্যারেটিভই নতুন শক্তি। আজ যুদ্ধ শুধু সীমান্তে হয় না, তথ্য, ধারণা এবং জনমতের ক্ষেত্রেও হয়। আর সেই কারণেই ভারত ও চীনের এই ডিজিটাল সংঘর্ষ আগামী বছরগুলোতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বাকি এই বিষয়ে আমি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে চাইব। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।